আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী এবং চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা ইংরেজি গ্রামার। আসলে ইংরেজি গ্রামার অংশটা পিএসসি কিন্তু সিলেবাসটা এমন ভাবে করে যাতে এটা আপনি প্রিলিমিনারি পাস প্লাস হচ্ছে আপনার ইংরেজি একটা বেসিক তৈরি হয়ে যায়, আপনি ইংরেজিতে সুন্দরভাবে বলতে, লিখতে এবং পড়তে পারেন। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে ইংরেজি গ্রামার অংশটুকুতে আপনি কিভাবে নিজের কম্পিটেন্সি ফুল করতে পারেন এবং প্রশ্ন কমন নয়, আপনি উত্তর 20-20টা কারেক্ট করতে পারেন সেইভাবে, এবং এই একই প্রিপারেশন দিয়ে যাতে আপনি আপনার অনুবাদের স্কিলটা অনেক ভালো করে ফেলতে পারেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা আমি একটু বড় হতে পারে, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ফুল ভিডিওটা আপনারা দেখবেন, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং অনুবাদ প্লাস এই গ্রামার অংশে নিজেকে ডেভেলপ করার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আপনারা গতি বাড়িয়ে ভিডিওটা ফুল শুনবেন, কারণ আসলে বড় ভিডিও দেখার জন্য আমাদের ফুল দেখতে ভালো লাগে না, কিন্তু এই ভিডিওটা প্রয়োজনে আপনারা গতি বাড়িয়ে 2 গুণ দিয়ে আপনারা ফুল দেখে ফেলবেন। আপনাদের ইংরেজিতে যারা আপনারা বেসিক ডেভেলপ করতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা যারা ইমপ্রুভ করতে চান, যারা অনুবাদে ভালো হতে চান এবং ইংরেজি গ্রামারের যে বেসিক সেটা ভালো করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইজ আ মাস্ট। তো যে কথায় ছিলাম যে আসলে প্রশ্ন কমন, আমরা অনেকেই কিন্তু এরকম দেখি বলে যে আমি অমুক বই পড়ে 20টা কমন পেয়েছি, 18টা কমন পেয়েছি। দেখেন, পিএসসি কখনো কোনো আনকমন প্রশ্ন দেয় না, কারণ তারা সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন করে। প্রশ্ন কখনোই কারোরই আনকমন থাকে না, কিন্তু আনকমন থাকে হচ্ছে উত্তরটা। আপনাকে বুঝতে হবে যে উত্তরটা আসলে কি হবে এবং কারেক্ট উত্তরটা কি হবে এবং সেই বিষয়টি জানার জন্য, সেই বিষয়টি ঠিকঠাক ভাবে বোঝার জন্যই কিন্তু আসলে আমাদের পড়তে হয়। আর একটা বিষয় যেটা হচ্ছে যে অন্যান্য যে মুখস্থ বিদ্যা যেগুলো আছে সেগুলো তো পড়ার ধরন একরকম, আর যেগুলো গ্রামাটিক্যাল বা ম্যাথমেটিক্যাল সেই জিনিসগুলো পড়ার ধরনটা কিন্তু অন্যরকম। যেমন আপনার প্রশ্ন গণিতে বা ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণে আপনার প্রশ্ন কমন নাও থাকতে পারে, আপনার আগে থেকে সেটা পড়া না থাকতে পারে, কিন্তু আপনি যদি রুলসটা জানেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি সেই জায়গাগুলোতে ভালো করতে পারবেন। তো ইংরেজির ক্ষেত্রে পিএসসির সিলেবাসটা আপনারা যারা ডাউনলোড করেছেন, আমি তো সবসময় বলি যে আপনারা সবসময় সিলেবাসটাকে ডাউনলোড করে নেবেন, প্রশ্নটা অ্যানালাইসিস করে পড়বেন। পিএসসির সিলেবাসে আপনারা দেখবেন যে খুব দারুণ কিন্তু একটা গ্রামারের সিলেবাস তারা তৈরি করে দিয়েছে, এবং এই গ্রামারের পার্টটা যদি আপনারা প্রিলিমিনারি সময় খুব ভালো মতো করে ফেলতে পারেন, তাহলে প্রিলিমিনারিতে যেমন আপনারা একেবারে ফুল মার্কস পাবেন, যেটা আপনাকে প্রিলিমিনারি টিকতে সহায়তা করবে, প্লাস আপনারা কিন্তু লিখিততে গিয়ে কিন্তু খুব বেশি পড়া এখানে নেই। আপনি প্রিলিমিনারির জন্য যে গ্রামারের স্কিল ডেভেলপ করেছেন সেটারই প্রুফ আপনি দেবেন গিয়ে লিখিততে। হ্যাঁ, তো লিখিততে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু লিখিত 2টা নাম্বার তুলেছি, একটিতে আমি 151 পেয়েছি, এবং এটা কিন্তু খুবই খুবই একটা ভালো নাম্বার। এটা মানে বলা যায় হাইয়েস্ট নাম্বার গুলোর মধ্যে হয়তো এটি হবে, এবং প্রিলিমিনারিতে তো আমি ভালো করেছি, কারণ এই জিনিসগুলোকে আমি সবসময় বেশি গুরুত্ব দিয়েছি যে এইখানে কোনো ভুল করা যাবে না। তো এই জিনিসগুলো যখন আপনারা পড়বেন, আপনাদেরকে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে ধরে পড়তে হবে এবং নোট করে পড়তে হবে। এবং ইংরেজির জন্য কিন্তু আপনাদেরকে আমি আলাদা একটা নোট খাতাও বানাতে বলেছি, যে যখন আপনি যেই গ্রামারের যে অংশটা পড়বেন তখন সেই অংশটা আপনি হচ্ছে নোট করে ফেলবেন। এখন এই যে নোট খাতাটা আপনি বানালেন, সিলেবাসটা আপনার কাছে আছে, এরপর আপনি প্রত্যেকটা গ্রামারের রুলস গুলো আপনি একটা একটা করে পড়ে ফেললেন। আর প্রিলিমিনারিতে ভালো করার জন্য আপনাদের প্রথমত গ্রামারের সবগুলো রুলস ভালো মতো যেরকম জানতে হবে, সেই সাথে প্র্যাকটিসও করতে হবে। কারণ অনেক সময় রুলস জানি কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে আমাদের দেখা যায় ভুল হয়ে যায়। তো আজকে আমি আপনারা এই যে সিলেবাসে যে আপনাদের যে গ্রামার অংশটা আছে, এই গ্রামার অংশটা কিভাবে আপনারা প্রিলিমিনারিতে ভালো করতে পারেন এবং লিখিততে গিয়েও যাতে এই গ্রামারের এই পড়াটুকুই আপনাদেরকে সম্পূর্ণ লিখিত প্রস্তুতিতে সহায়তা করে, সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখেন, আপনাদের প্রথমেই সিলেবাসে যে ল্যাঙ্গুয়েজ পার্টটা আছে সেখানে আছে পার্ট অফ স্পিচ। ঠিক আছে, এই পার্ট অফ স্পিচে কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে, মানে পার্ট অফ স্পিচ থেকে দেখা যায় আপনাদের প্রিলিমিনারিতে 8 থেকে বা 6 থেকে 10টি প্রশ্ন চলে আসে। হ্যাঁ, তো এই যে পার্ট অফ স্পিচ, এখানে যে 8টা পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ, সেখানে তো 8টা এরকম ভাবে দিয়ে দিতেই পারে যে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, এটা কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এরকম আইডেন্টিফাই করো। এই জিনিসটা কিন্তু আপনাকে
খুব ভালো মতো জানতে হবে। আবার এই পার্ট অফ স্পিচের আবার প্রত্যেকটা ভাগের মধ্যেও কিন্তু আরো কিছু কিছু সাব ডিভিশন আছে। যেমন ধরেন আপনার নাউনের মধ্যে ডিটারমিনার আছে, জেন্ডার আছে, নাম্বার আছে, এরপরে আপনার প্রোনাউনের বিভিন্ন ধরনের ডিভিশন আছে, ভার্বের আবার কতগুলো ধরন আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, গ্রুপ ভার্ব আছে, এরপরে আপনার আবার হচ্ছে ফ্রেজেস এন্ড ইডিয়মস আছে। হ্যাঁ, তো এই যে পার্ট অফ স্পিচটা আছে, পার্ট অফ স্পিচটা আপনাকে প্রিলিমিনারি যেমন আপনাকে এখানে 6 থেকে 10টা নাম্বার আপনাকে হচ্ছে এনশিওর করে দেবে। আবার লিখিততে গিয়ে আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন, দেখেন লিখিততে আপনাদের পুরোটাই কিন্তু আপনার নিজের ইংলিশের বেসিকের উপর। এখানে কিন্তু আপনি খুব বেশি শুধুমাত্র রচনাটা আপনি একটু নোট করতে পারেন। সেখানে হচ্ছে আপনি হয়তো কিছু জিনিস ধরেন ইন্ট্রোটা, যে একটা রচনা আপনি লিখবেন সেটার ইন্ট্রোডাকশনটা, কনক্লুশনটা বা এটার যে পয়েন্টস গুলো আছে পয়েন্টস গুলো এবং কিছু কিছু ডেটা আপনি নোট করে রাখবেন, যে সেই জিনিসগুলো আপনি পরীক্ষার সময় লিখবেন। কিন্তু আপনি কিন্তু ওই 50 মার্কের একটা রচনা কিন্তু আপনি মুখস্থ করে যাবেন না। সেখানে কিন্তু আপনাকে নিজের মতো করেই একটা সেন্টেন্স লিখতে হবে, এবং একটা সেন্টেন্স যখন আপনি লিখবেন তখন কিন্তু সেটাকে কারেক্ট হতে হবে। হ্যাঁ, আপনি সহজ সেন্টেন্স লেখেন, একেবারে সিম্পল বাক্যে আপনি সেন্টেন্স লেখেন, বাট আপনাকে কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে পার্ট অফ স্পিচটা জানতে হবে যে কোথায় কোন পার্ট অফ স্পিচটা বসবে। যেমন ওয়াটারকে আমরা সাধারণত কি নাউন হিসেবে জানি, কিন্তু আমি যদি বলি আই ওয়াটার দ্য প্ল্যান্ট, তাহলে কিন্তু এই ওয়াটারটা আর নাউন থাকছে না, এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে একটা ভার্ব। আবার যেমন আমরা যখন কোন একটা ওয়ার্ডের সাথে এলওআই যুক্ত করি, তখন সেটা কি, সাধারণত এলওআই যুক্ত ওয়ার্ড গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যখন নাউনের সাথে এলওআই যুক্ত হবে তখন কিন্তু সেটা হয়ে যাবে আবার অ্যাডজেক্টিভ। যেমন মাদারের সাথে যদি আমি এলওআই যুক্ত করি তাহলে হয়ে যাবে সেটা মাদারলি, এবং সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো এই জিনিসগুলো আপনি যখন একটা সেন্টেন্সেও লিখবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, আসলে কোথায় নাউন মানে সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে বসবে, তারপরে হচ্ছে আপনার একটা আর্টিকেলের পরে কোথায় কোন স্পেসে একটা অ্যাডজেক্টিভ, কোথায় একটা অ্যাডভার্ব, কোথায় একটা নাউন বসবে। এই জিনিসগুলো যখন আপনি প্র্যাকটিসটা করবেন তখন কিন্তু জানতে পারবেন। সেটা যেমন আপনাকে প্রিলিমিনারির ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে, আবার লিখিততে গিয়ে যখন আপনি একটা সেন্টেন্স মেক করবেন তখন কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু এই যে আপনার পার্ট অফ স্পিচের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একেবারে নাউন থেকে শুরু করে, নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন থেকে শুরু করে, এটার আইডেন্টিফিকেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু একেবারে ইন্টারজেকশন পর্যন্ত আপনাকে কিন্তু নোট করে পড়তে হবে, এবং আপনাকে শিখতে হবে কোথায় কিভাবে আইডেন্টিফাই করা যায়। এই জন্য আপনাকে যেমন প্রিলিমিনারির সময় আপনি কি করবেন, অনেক এক্সারসাইজ করবেন এবং গ্রামারের রুলস গুলো পড়বেন, তাহলে কিন্তু আপনার এইদিকে যেমন গ্রামারের ইয়েটা আপনার ভালো হয়ে গেল, ওইদিকে আপনি যখন লিখিততে যাবেন তখন কিন্তু আপনি এই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন। এখন দেখেন এই যে নাউনের ভেতরে যে আপনাদেরকে আমি বলেছি ডিটারমিনার আছে। হ্যাঁ, এখন আপনি ধরেন একটা সেন্টেন্সে একটা 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 বিগত বছর একটা প্রশ্ন আপনি পড়লেন যে এখানে আচ্ছা ডিটারমিনার, এই শব্দটা হচ্ছে ডিটারমিনার, আপনি সেটা পড়ে গেলেন, কিন্তু আপনি জানেন না আসলে ডিটারমিনার কোথায় বসে। আপনি যদি এই জিনিসটা জানেন যে একটা ডিটারমিনার সবসময় নাউনের পরিবর্তে বা পূর্বে বসে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ওই জিনিসটা দিয়েই, ওই একটা রুল দিয়ে কিন্তু আপনি যখন যেখানে আসে প্রশ্ন সেই জিনিসটা কিন্তু আপনি আনসার করতে পারবেন। এবং ডিটারমিনার থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন একটা আসে। হ্যাঁ, এটা যদি জাস্ট আপনি আইডেন্টিফাই করাটা শিখে যেতে পারেন যে ডিটারমিনার কি এবং এটা কখন, কোথায়, কার পরে বা কার আগে বসে, তাহলে কিন্তু আপনার একটা মার্ক কিন্তু কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে দেখেন, জেন্ডার মানে পিএসসি কিন্তু একেবারে মানে প্লেন যে প্রশ্নগুলো খুব কম করে, যদি খুব সহজ প্রশ্ন করতে চায় সেক্ষেত্রে প্লেন প্রশ্নগুলো করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু অড কোশ্চেন করার চেষ্টা করে। যেমন ধরেন জেন্ডারের ক্ষেত্রে যে জেন্ডার গুলো হচ্ছে আপনার এমনিতেই বোঝা যায়, হ্যাঁ, বয় গার্ল এটসেট্রা, হ্যাঁ, মেল ফিমেল, হ্যাঁ, এগুলো তো যেগুলো সহজ আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনার বোঝা যায় না, নিউট্রাল জেন্ডার থাকতে পারে, কমন জেন্ডার, এই জিনিসগুলো দেয় যেটাতে আপনাকে হচ্ছে আপনি আসলে পড়েছেন কিনা এই জিনিসটা আপনাকে বোঝা যায়। এই জন্য দেখা যায় আপনি যদি একেবারে রুলস গুলো খুব ভালো মতো করে ফেলেন আর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার খুব ভালো মতো আপনি
আপনি এখান থেকে কিন্তু আপনাকে প্রিলিমিনারিতে 80 মার্কস একেবারে কনফার্ম করে ফেলতে পারেন। একটা বিষয়, এই জিনিসটা আপনার লিখিতর জন্য খুব বেশি কাজে আসবে না, তবে এখানে কিন্তু এই জেন্ডারটা পড়লে আপনি কিন্তু ফুল একটা 1 মার্কস মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এখান থেকে চলে আসবে। এরপরে আছে আপনার নাম্বারের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু মানে এই জিনিসগুলো পড়তে আপনার খুব বেশি সময় লাগবে না, এটা আপনার লিখিত গিয়ে অল্প অল্প কাজে দেবে। তো এই যে নাম্বার যে জিনিসটা, এটা আপনি কিন্তু দেখা যায় যে কিছু মানে সাধারণত দেখা যায় যে মানে শেষে যদি ইউএস ইউএম ইত্যাদি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার হয়, আবার এ থাকলে প্লুরাল হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আপনি যদি ধরে ফেলতে পারেন, আপনার যে ডাইজেস্টে কিন্তু এখানে অনেক আছে, সেখান থেকে কিন্তু পড়ে ফেলতে পারেন, যে কোনো বই থেকে পড়ে ফেলতে পারেন, পরে এক্সারসাইজ করতে পারেন, দেখবেন যে এখানে কিন্তু আপনি প্রিলিমিনারিতে আপনার ভুল কখনোই হবে না। আপনার প্রশ্ন কিন্তু আপনার সবসময়, আমি এটা কথা বলি যে প্রশ্ন কমন নেই, আপনারা কখনো মাথা ঘামাবেন না, আপনার উত্তরটা কমন কিনা সেই জিনিসটা হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের আছে ওই এরপরে আপনার হচ্ছে পার্ট অফ স্পিচের যে সবগুলো পার্ট, সেই সবগুলো পার্ট আপনার পড়ে ফেলবেন। হ্যাঁ, এরপরে আছে ইডিয়ম এন্ড ফ্রেজেস। হ্যাঁ, ইডিয়ম এন্ড ফ্রেজেস এর ক্ষেত্রে প্রথমত আপনাদের প্রিলিমিনারিতে যেটা আসে যে ইডিয়ম ফ্রেজেস আইডেন্টিফিকেশন, আর যে কোনো একটা ইডিয়ম দিয়ে দেয় সেটা অর্থ। হ্যাঁ, তো ফ্রেজ আইডেন্টিফিকেশন, আরেকটা আছে আপনাদের ক্লজ। হ্যাঁ, ক্লজ আইডেন্টিফিকেশন এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন, এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি। হ্যাঁ, কিন্তু দেখা যায় এগুলো বেশিরভাগ সময় আপনারা ভুল করেন, জাস্ট আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করা যায় না সেই জিনিসটা আপনারা জানেন না। আমি ক্লজ এবং ফ্রেজ নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনি একটু দেখে নেবেন যে মানে 5 মিনিট 10 মিনিট যদি আপনি এটার পেছনে ব্যয় করেন, সর্বোচ্চ 20 মিনিট ব্যয় করেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি 2টা নাম্বার নিশ্চিত হয়ে যায় প্রিলিমিনারিতে। আর লিখিতর ক্ষেত্রে যেই ব্যাপারটা হয় দেখেন, যারা মোটামুটি যারা মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো, তারা তো চেষ্টা করবেন যে আপনার হচ্ছে ওই লেখাটা যাতে একটু ভালো মানের হয়। আবার আপনি যখন অনুবাদ করবেন, অনুবাদটা তো আক্ষরিক করা যাবে না, অনুবাদের ক্ষেত্রে আপনাকে একটু ভাবানুবাদ টাইপের করতে হবে। সেক্ষেত্রে আপনার স্টকে যদি অনেক ইডিয়মস থাকে, ফ্রেজেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে ওখানে ইনপুট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই ইডিয়মস এর মানে একটা অনেক বড় কথাকে বা একটা মানে একদম একটা ন্যাচারাল কথাকে আপনি যদি একটা ইডিয়ম দিয়ে রিপ্লেস করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই লেখাটা কিন্তু আসলে অনেক বেশি শ্রুতিমধুর হবে এবং স্যাররা কিন্তু আপনার সম্পর্কে একটা দারুণ একটা পজিটিভ আইডিয়া নিয়ে নিতে পারে। তো সেজন্য হচ্ছে আপনারা এই যে ইডিয়মস, ভোকাবুলারি, এই জিনিসগুলো একটু মেমোরিতে স্টোরেজটা বাড়ান। তাহলে হবে কি, আপনার ইংরেজির গ্রামারের পাশাপাশি এই জিনিসটা আপনাকে খুব সহায়তা করবে আপনার লেখার মানটা বাড়ানোর জন্য। ঠিক আছে, এরপরে আছে আপনাদের কারেকশনস। হ্যাঁ, কারেকশনসটা তো আপনি প্রিলিমিনারির জন্য আপনার আসবে, এখানে কিন্তু একটু কঠিন প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু রুলস গুলো একেবারে নোট করে পড়তে হবে। এখন দেখেন, এই কারেকশনের এই পার্টটা হচ্ছে আপনার গ্রামারের মেইন পার্ট, যেই পার্টটা দিয়ে আপনি আপনার ইংলিশের স্কিলটা বাড়াতে পারেন এবং এই স্কিল থেকে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং অনুবাদ বাড়াতে পারেন। আমি বলি শোনেন, অনুবাদের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথম টেন্স জানতে হবে, এরপরে জানতে হবে ভয়েস, যেগুলো আপনাদের এই কারেকশনের যে পার্টটা আছে সেখানে জানতে হবে। দেখেন, প্রত্যেকটা কথা আমরা যা বলি, হ্যাঁ, যা আমরা বলবো সামনে এবং যা আমরা বলেছি পেছনে, সবগুলোই কিন্তু একটা সময়ের মধ্যে পড়বে, তাই না? হয় সেটা অতীতে, বর্তমানে কিংবা ভবিষ্যতে। তো এই যে টেন্সটা, আপনি যে কোনো বাক্য প্রকাশ করতে গেলে আপনাকে ওই টেন্সের ওই রুলটা ফলো করেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এই টেন্সটা যদি আপনি জানেন, আপনার কিন্তু ইংরেজি শেখার 60% হয়ে যায়। এবং আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্রয়োজনে আপনারা 10 দিন বসে টেন্সটা শেখেন, কিন্তু শিখে ফেলেন, তাহলে দেখবেন যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল নিয়ে আর কোনো বাধা থাকবে না। এরপরে আছে ভয়েসটা কিন্তু আরো একটা ভাইটাল মোস্ট টপিক। আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো যেমন টেন্সের একটা সময়ের মধ্যে যেমন পড়ে যায়, তেমনি ভয়েসে হয়, সেটা অ্যাক্টিভ ভয়েসে হয় অথবা প্যাসিভ ভয়েসে হয়। হয়তো সেটা কথা নিজে নিজে কোনো কাজটা করছে অথবা কারো থ্রুতে এই কাজটা করছে। হ্যাঁ, তো এই টেন্সটা এবং ভয়েসটা যদি আপনি জানেন, আপনার ইংরেজি শেখা 80% কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো এর পরবর্তীতে যা আপনার লাগে সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো, যে আপনার ওই কাঠামোটাকে, মানে এই দুইটা জিনিস হচ্ছে ইংরেজির কাঠামোটাকে দাঁড় করিয়ে দেয়। এই কাঠামোটা যদি আপনি দাঁড় করিয়ে ফেলতে পারেন, এরপরে কিন্তু আপনি সেখানে রং চং পলিশ করে কিন্তু সেটাকে খুব চমৎকার করে ফেলতে পারেন।
এরপরে প্রিপোজিশনও খুব ইম্পর্টেন্ট। আপনার লেখার মধ্যে প্রিপোজিশনের মিস্টেকটা কিন্তু আপনার লেখাকে খুব বাজে করে দেবে। আর প্রিপোজিশন হচ্ছে আপনার প্রিলিমিনারিতে তো একটা আসেই সবসময়, সেক্ষেত্রে এখানে এটা কিন্তু একটু মুখস্থ করার মতো কিছু বিষয় আছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পারলে যত বেশি, আর প্রিপোজিশনটা রিডিং দিবেন যত বেশি পারবেন, পড়তে থাকবেন। হ্যাঁ, পড়তে থাকলে দেখা যাবে কিছু কিছু আপনার মনেই থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটা তো আপনার ওই ভয়েস, তারপরে হচ্ছে আপনার ইয়ে কি যেন বলে, টেন্স, এই সবকিছুর মধ্যে পড়ে যায়। তো এই রুলস গুলো আপনারা মানে একটু সময় নিয়ে পড়েন। মানে ইংরেজি যেহেতু আসলে আমাদের মাতৃভাষা না, আর আমরা কিন্তু ইংরেজি অনেক ছোটবেলা থেকে ইংরেজি শিখি, কিন্তু দেখা যায় যে অনেক ছোটবেলা থেকে আমরা ইংরেজি শিখি, কিন্তু আলটিমেটলি দেখা যায় আসলে আমাদের ইংরেজিটা সেইভাবে শেখাই হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জিনিসটাকে ওইভাবে মানে ভয় পেয়ে শিখি, ভালোবেসে শিখি না। ভালোবেসে যদি আমরা ইংরেজিটাকে শিখি, তাহলে কিন্তু ইংরেজি আসলে কোনো কঠিন কোনো বিষয় না। হ্যাঁ, এরপরে আপনাদের আপনাদের হচ্ছে গ্রামার গেল, আপনার হচ্ছে আপনার এই বিভিন্ন রুলস গুলো গেল, যেগুলো দিয়ে আপনি মোটামুটি ইংরেজির একটা কাঠামো দাঁড় করালেন। এরপরে আছে সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, এই সেন্টেন্স স্ট্রাকচারটাও কিন্তু আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ইংরেজিতে কোনো কিছু লেখা বলা কিংবা হচ্ছে সেটাকে মানে ইংরেজি স্পিকিং, রিডিং, রাইটিং, স্পিকিং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে সেন্টেন্স স্ট্রাকচার, আপনি প্রত্যেকটা সেন্টেন্সে একটা স্ট্রাকচারে পড়বে, হয় সেটা সিম্পল সেন্টেন্সে পড়বে, না হয় সেটা কমপ্লেক্সে, না হয় কম্পাউন্ডে। এই সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আপনার কতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আপনার কয়টা ক্লোজ থাকবে, কয়টা ফ্রেজ থাকবে, এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটাকে কিভাবে আপনি সিম্পল সেন্টেন্স থেকে আলাদা করবেন, কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড থেকে আলাদা করবেন, এন্ড বাট অর থাকলে বা অন্য কোনো কনজাংশনাল ওয়ার্ড থাকলে সেটা কনজাংশন ক্লজ হবে, বা সেটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে গিয়ে পড়বে। তো এই জিনিসগুলো যদি জানেন, তাহলে কিন্তু আপনার লেখার ক্ষেত্রে যখন আপনি ইংরেজি লিখতে যাবেন বা বলতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো সহায়তা করবে। এই জন্য আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো মতো জানতে হবে। তো সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো মতো বোঝার জন্য আপনারা কিন্তু ডেইলি স্টারের যে পত্রিকাটা আছে, ওখানে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা খুব দারুণ, ওরা কিন্তু খুব বেশি কঠিন সেন্টেন্স দেয় না, বাট সহজ সেন্টেন্স দেয়, এবং আপনি আপনার ইংরেজি বোঝার জন্য কিন্তু আপনি এই ডেইলি স্টারটা খুব ভালো মতো ফলো করলে দেখা যাবে যে আপনার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তো এই যে তো এখানে আপনাদের প্রিলিমিনারিতে আপনাদের যেটা আছে যে সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে, এখানে অনেকগুলো টপিক আছে, যেমন আপনার সিম্পল সেন্টেন্স আছে, এরপরে কম্পাউন্ড সেন্টেন্স আছে। এটা কিন্তু খুবই সহজ, আপনি নিয়মগুলো জাস্ট জেনে নেবেন যে সিম্পল সেন্টেন্সের সূত্রটা কি, কোন সূত্রের মধ্যে ফেললে সিম্পল সেন্টেন্স হয়, কোনটা সূত্রের মধ্যে ফেললে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কোন সূত্রতে গেলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব সহজেই আনসার করা যায়। হ্যাঁ, কারণ এটা আপনার অপশনেও থাকে, আর অপশনটা একটু কনফিউজিং দিলেও সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ এইটা হবে। হ্যাঁ, এরপরে এই এখানে যে ট্রান্সফরমেশন অফ ভয়েস দিচ্ছে, ভয়েসের আপনারা রুলস গুলো একটু জানার চেষ্টা করেন। দেখেন, ভয়েস কিন্তু অল্প কিছু রুল আছে, শুধু এই আপনার যে টেন্সের, যে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ভয়েস কেমন হয় সেটা, বা বিভিন্ন ধরনের মানে বাইহুন থাকলে সেটা তখন স্ট্রাকচারটা কেমন হয়, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কেমন হয়, এই ধরনের যে রুলস গুলো আছে, প্রত্যেকটা রুলস আপনারা হচ্ছে এক এক করে পড়ে যান। পড়ে গেলে দেখবেন যে খুব চমৎকার ভাবে আপনারা এই জিনিসগুলো কিন্তু ক্যাপচার করে ফেলতে পারবেন। ভয়েস নিয়ে বা ভয়েস নিয়ে আমি ক্লাস নেব, আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা নিয়ে আপনারা অনেকেই ক্লাস নিতে বলছেন, আমি সেটা নিয়ে ক্লাস নিব। এই জন্য আমি আসলে আজকে একটু ডিটেইলে আলোচনা করছি, যে এইটা দেখার পরে আপনারা আসলে জিনিসটা ক্যাচ করতে পারবেন, এরপরে আপনারা আপনাদের মতো করে সেই আনসারটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার ডিগ্রি আছে, ডিগ্রির ক্ষেত্রেও সেম, জাস্ট বেশ কিছু রুলস আছে। এই জিনিসগুলো আপনাদের দেখা যাবে যে আপনি যখন হচ্ছে গিয়ে লিখিততে গিয়ে লিখতে যাবেন, তখন কিন্তু আপনার এই প্রত্যেকটা জিনিস লাগবে। তাহলে পিএসসি ঠিক মানে ওই জিনিসটাই করেছে যে আপনাদেরকে
এমন ভাবে একটা সিলেবাস তৈরি করে দিয়েছে যে এই সিলেবাসটা যদি আপনারা ভালো মতো কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনারা লিখিততে গিয়ে আপনাদের এই লিখিত পার্টটা নিয়ে আর খুব বেশি কষ্ট হবে না। তো আমি আপনাদেরকে সবসময় যে জিনিসটা বলি যে আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আর যেই সাবজেক্ট গুলো বা যেই টপিক গুলোতে আসলে নাম্বার তোলাটা সহজ, বা এখানে আপনি জানেন, দেখেন আপনি টেন্সের যে নিয়মগুলো, এখানে তো স্যাররা নতুন কোনো নিয়ম তৈরি করে আপনাকে দেবে না। ভয়েস ট্রান্সফরমেশনের যে নিয়মটা আছে সেটা কিন্তু স্যাররা নতুন কোনো নিয়ম দেবে না। কিন্তু আপনি যদি ধরেন আন্তর্জাতিক একটা বিষয়াবলীর বিষয় পড়তে যান, সেখানে কিন্তু অজস্র বিষয় আছে, অজস্র জিনিস ঘটছে যেগুলো আমাদের জানা নেই। হ্যাঁ, স্যাররা চাইলে এখানে এমন একটা আননোন জিনিস দিয়ে দিতে পারে যেটা আমরা কখনোই শুনতে পাই নাই, কখনোই কোনো পত্রিকায়ও দেখি নাই। তো এই জিনিসগুলো যাতে আমাদেরকে মানে আটকে না ফেলতে পারে, আমরা ওই যে আমাদের গ্রামার যে পার্টটা, দেখেন গ্রামারে এখানে 20 আছে, ওইখানে 15 আছে, ম্যাথমেটিক্সে 30 আছে। এই নাম্বার গুলো কিন্তু আপনাকে প্রিলিমিনারি টেকার জন্য একেবারে খুবই ভাইটাল, এবং এখানে কিন্তু একটা মার্কসও আপনাকে ছাড়া যাবে না। সেজন্য ওই খাতাটা বানাবেন, আর হচ্ছে সিলেবাসটা সবসময় আপনাদের সাথে রাখবেন, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে মাস্টারের যে বইটা আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের যে বইটা আছে, সেই বইগুলো থেকে প্রত্যেকটা ইংলিশের গ্রামার ধরে 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 পড়ে ফেলবেন। আর নতুন কোনো কিছু যদি আপনার কাছে মনে হয় যেটা আমি আগে জানতাম না, সেই জিনিসটা খাতায় টুকে রাখবেন। আর প্রত্যেকটা জিনিস আগে নোট করে পড়বেন, এরপরে যত বেশি পারেন আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আর ইংলিশের যখন আপনারা এই জিনিসগুলো পড়বেন, হ্যাঁ, আপনি কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়বেন যে এই প্রিলিমিনারির পড়াটা শুধুমাত্র আমার প্রিলিমিনারি পাসের জন্য না। আপনি ইংরেজিতে যে 200 নম্বর, এই 200 নম্বর যদি আপনি মোটামুটি একটা আর কি অ্যাডভান্স লেভেলের বা স্মার্ট নাম্বার না পান, তাহলে কিন্তু আপনি কখনোই ক্যাডার হতে পারবেন না। তো সেই ক্যাডার হওয়ার দৌড়ে যাতে আপনি এগিয়ে থাকতে পারেন, এজন্য আপনাকে ইংরেজি এবং গণিতের বেসিকটাকে আসলে অবশ্যই ভালো করতে হবে। এজন্য যখন আপনি গ্রামারটা পড়বেন, তখন আপনি শুধুমাত্র প্রিলির কথা চিন্তা করে কখনোই পড়বেন না। আপনি প্রিলির এই 35 নম্বরের সাথে আরো 200 নম্বর, যে ইংরেজির 200 নম্বর আছে, এই 235 নাম্বারকে মাথায় রেখে পড়বেন। তাহলে দেখবেন যে আপনারা যারা ইংরেজিতে আমি দুর্বল বলেন, আমি গ্রামার পারি না, আমি ভোকাবুলারি পারি না, তাদের কিন্তু মানে একেবারে সুন্দর মতো এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসি আপনাদের ইংরেজির যে মোস্ট ভাইটাল যে বিষয়টা, সেটা হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, এখানে প্রিলিমিনারিতে আপনাদের দেখা যায় 3-4 নাম্বারের হচ্ছে আপনার ভোকাবুলারি চলে আসে। এখন ভোকাবুলারি শেখার জন্য যখন ধরেন আপনি যদি শুরুটা করেন যে বিসিএস পরীক্ষার সামনে 2-3 মাস, তখন আসলে আপনি আলাদা করে ভোকাবুলারি পড়ে কুলিয়ে উঠতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যখন স্টুডেন্ট থাকেন, সেটা একদম ক্লাস 6 থেকে হতে পারে, ক্লাস 4 থেকে হতে পারে, এসএসসি থেকে শুরু করতে পারেন, ইন্টারমিডিয়েট থেকে, কিংবা যে কোনো সময় আপনি মানে ভোকাবুলারিটাকে নিয়ে সিরিয়াস হন। আর আপনারা হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট লাইফে অনেকেই পড়াশোনা করতে চান, ওই সময়টাতে আপনারা ভোকাবুলারি একটা ডেভেলপমেন্ট করে ফেলেন। ভোকাবুলারি ডেভেলপ করার জন্য হয় আপনারা বই থেকে ভোকাবুলারি পড়তে পারেন, কিংবা কোনো পত্রিকা কিংবা কোনো ম্যাগাজিন থেকে দাগিয়ে দাগিয়ে, আপনারা যারা ছেলেরা আছেন অনেকে খেলা দেখতে পছন্দ করেন, সেখানে কমেন্ট্রি থেকে আপনারা কিন্তু অনেক ভোকাবুলারি শিখতে পারেন। একটু কনসিয়াসলি সেই জিনিসগুলো পড়ে ফেলেন। ভোকাবুলারিটা যদি আপনার ব্রেইনের স্টোরেজে যদি অনেক বেশি ভোকাবুলারি থাকে, তাহলে কিন্তু ইংরেজি লেখাটা বা ইংরেজি বলাটা আপনার জন্য খুব বেশি কঠিন কোনো কাজ হবে না। কারণ আপনি যতই গ্রামার শিখেন, যতই রুলস গুলো জানেন, যতই সেন্টেন্স স্ট্রাকচার জানেন না কেন, আপনার যদি ভোকাবুলারি জানা না থাকে, তাহলে কিন্তু আপনি মানে লিখতে পারবেন না, আপনার লেখাটার স্ট্যান্ডার্ড হবে না। ভোকাবুলারি না জানলে আপনি যখন লিখতে যাবেন, আপনি শুধু বারবার আটকে যাবেন। এই জন্য খুব বেশি কঠিন কঠিন একেবারে জিআরই ভোকাবুলারি জানতে হবে তা না। আপনি মোটামুটি আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যে ওয়ার্ড গুলো লাগে, সেই ওয়ার্ড গুলো পড়েন। সেক্ষেত্রে ডেইলি স্টার পত্রিকাটা কিন্তু ভোকাবুলারির জন্য কিন্তু আপনারা ভালো মতো ব্যবহার করতে পারবেন। যখন আপনি একটা জিনিস রিডিং দিতে থাকবেন, তখন দেখবেন যে আপনার মানে রিডিং এর সাথে সাথে আপনি ভোকাবুলারি শিখছেন, আপনি সেন্টেন্স স্ট্রাকচার দেখছেন, ওটা কোন একটা টেন্সে থাকলে সেই টেন্সটা দেখতে পাচ্ছেন, কোন একটা ভয়েস থাকলে কোন ভয়েসে আছে সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনার পার্ট অফ স্পিচ গুলো কিন্তু আইডেন্টিফাই করা শিখতে পারছেন, যে একটা রিডিং দিতে দিতে যে আপনি কিভাবে ওখানে পার্ট অফ স্পিচটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন, কোন ডিগ্রি থাকলে, মানে প্রত্যেকটা মানে এক একটা সেন্টেন্স কিন্তু এক একটা গ্রামারের এক একটা ভান্ডার, এক একটা ভোকাবুলারির এক একটা ভান্ডার। তো এই জিনিসগুলো মাথায় নিয়ে নিয়ে আপনাদেরকে সবসময় পড়তে হবে যে আমি বোথ প্রিলিমিনারি, রিটেন, ভাইভা সব জায়গায় আমার এই ইংরেজিটা লাগবে। তাছাড়া আপনাদের মানে পার্সোনাল লাইফেও তো আপনি যে কোনো একটা জায়গায় গেলেও তো আপনাকে ইংরেজিতে একটু কথা বলতে হতে পারে, আপনি বিদেশে ট্যুরে গেলেও তখন আপনার ইংরেজিতে কথা বলতে হতে পারে। তো এই ইংরেজিটাকে আপনারা মাতৃভাষা যেভাবে
শিখতে চান বা মাতৃভাষা তো অটোমেটিক্যালি আমরা শিখি যে মাতৃভাষা যেভাবে আমরা বলি স্পন্টেনাসলি, ইংরেজিটা যাতে এভাবে আমরা স্পন্টেনাসলি বলতে পারি সেই জিনিসটাকে মাথায় রেখে তো আপনারা করতে পারেন। আর এই যে প্রিলিমিনারি সিলেবাসের কথা আমি আরো একবার বলি যে প্রিলিমিনারি সিলেবাসটা কিন্তু আপনাদের একেবারে খুব দারুণ একটা সিলেবাস। হ্যাঁ, বিসিএস এর সিলেবাস নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় বিসিএস সিলেবাসটা খুব দারুণ সিলেবাস, বিশেষ করে ইংরেজি যে সিলেবাসটা আছে। হ্যাঁ, এই জিনিসটা এখানে যতগুলো গ্রামারের টপিক তারা আসলে আইডেন্টিফাই করেছে, এই জিনিসগুলো যদি আপনারা নিজেদের মধ্যে যদি মোটামুটি সেট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এটা একটা ইনভেস্টমেন্ট, এটা সারা জীবন আপনি সেটার কামাই আপনি খাবেন। হ্যাঁ, যেমন ইংরেজি আমি একেবারে খুব ছোটবেলা থেকে আমি গ্রামার, আমার যেহেতু স্যার ছিলেন ভালো, উনি ইংরেজিতে ভালো ছিলেন, উনি আমাকে ইংরেজিটা শিখিয়েছেন। আমি কিন্তু এই যে আপনারা যেমন ইংরেজির পেছনে এখন অনেক সময় দিচ্ছেন, আমার কিন্তু এই সময়টা আমি অনেক আগেই দিয়েছি, যে কারণে আমার বিসিএস এ যখন আমি প্রিলিমিনারিতে আসছি বা লিখিততে আসছি, আমার কিন্তু খুব বেশি সমস্যা হয়নি। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য আপনারা এগুলো পড়েন, এরপর আপনি যে পত্রিকাগুলো পড়ছেন, এরপর আপনি ধরেন আপনি নিজে একটা টপিক নিয়ে আপনি লিখে থাকেন। তো আমাকে আমার এক স্যার বলেছিলেন একবার যে পানি নিয়ে তুমি লেখা। আমি যখন ছোট ক্লাস 4 এ পড়ি, আমাকে পানি নিয়ে ইংরেজিতে লিখতে বলেছে। তো আমি তখন পানি কি করে আমরা পানি অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। হ্যাঁ, তো আমি মোটামুটি লিখলাম, স্যার খুব খুশি হলেন যে মানে তুমি এত কিছু, পানি তো সাধারণত আমরা আসলে আমাদের ভালো হিসেবে, কিন্তু ছোট একটা মানুষ হয়ে তুমি এই জিনিসগুলোকে এত এই জিনিসগুলোকে মাথায় এনেছো, মানে আপনার মধ্যে কিন্তু এই যে কোনো জিনিসের প্রস এন্ড কনস নিয়ে যদি আপনি চিন্তা করেন, আর আপনার মাথার মধ্যে যদি এই রুলস এন্ড ভোকাবুলারি গুলো থাকে, তাহলে কিন্তু আর আপনার জন্য ইংরেজি কোনো কঠিন কোনো বিষয় না। তো ইংরেজি নিয়ে আমি একটু বেশি আলোচনা করলাম এই জন্য যে এই পার্টটা খুবই ভাইটাল, এবং এই আপনার সিলেবাসটা আপনি ধরে ধরে যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি ইংরেজিতে দুর্বলতা যেটা আছে আপনি কিন্তু সেটা কাটিয়ে ফেলতে পারবেন। এই জন্য যারা হচ্ছে ইংরেজিতে দুর্বল আছেন কিংবা যারা মোটামুটি মানের আছেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই যে আমার যে বলা যে ব্যাপারগুলো সেটার সাথে আপনি আপনার নিজের একটা স্টাইল তৈরি করে আপনি এই জিনিসগুলো একেবারে যাতে আপনার কখনোই কোনো বাধে না, আপনি পারলে 2টা 3টা বই থেকেও আপনি পড়ে ফেলতে পারেন, কিন্তু রুলস গুলো একেবারে সবগুলো মাথার মধ্যে সেট করে রাখবেন। আপনি যে খাতায় যে তুললেন, খাতায় তো থাকলো, কিন্তু সেই খাতায় যে জিনিসগুলো আপনি তুলে ফেলেছেন, সেই জিনিসগুলো যাতে আপনার সম্পূর্ণটা মাথায় থাকে, সেই প্র্যাকটিসটা আপনাদেরকে রেগুলার করতে হবে। তো সেভাবে প্র্যাকটিস করেন। আপনাদের সাথে আমি অনুবাদ এবং ট্রান্সলেশন নিয়ে ক্লাস নিব, সেখানে আপনারা আরো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আসলে ইংরেজিটা আমরা শিখতে পারি। তো আজকের মতো আমি এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনারা ভালো মতো পড়াশোনা করুন, আর বেশি বেশি পড়াশোনা করুন, ঠিক ওয়েতে পড়াশোনা করুন, স্মার্টলি পড়াশোনা করুন। ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।